জীবনটা ঠিক কোথায় যাচ্ছে এই প্রশ্নটা কি কখনো মনে এসছে? হয়তো চাকরিতে আটকে থাকা, আবার ধরুন পড়াশোনায় ঠিক মন বসছে না, নিজের ব্যবসা শুরু করার সাহস পাচ্ছেন না। এই অনুভূতিগুলো অনেকেরই চেনা। আমরা অনেকেই হয়তো ভাবি, ইস, যদি দিনটা একটু অন্যভাবে শুরু করা যেত। আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে একটু গভীরে গিয়ে কথা বলবো। আমাদের হাতে কিছু উৎস আছে যা হাল এলরড নামের একজনের জীবনের অভিজ্ঞতা আর তার থেকে পাওয়া কিছু শিক্ষা নিয়ে কথা বলে। ভদ্রলোক এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। ডাক্তাররা তো প্রায় বলি দিয়েছিলেন যে আর হাঁটতে পারবেন না, কিন্তু তিনি শুধু হেঁটেই ফেরেননি, নিজের জীবনটাকে একেবারে আমূল বদলে ফেলেছেন। কিভাবে? কিছু নির্দিষ্ট সকালের অভ্যাসের মাধ্যমে। এই ভাবনাগুলোই তিনি তার মিরাকল মর্নিং এই ধারণার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। আজকের আলোচনা এই উৎসগুলোর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করবে কিভাবে একটা সুনির্দিষ্ট ইচ্ছাকৃত সকালের রুটিন আমাদের ভেতরের ওই ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে পারে আর সারা দিনের জন্য একটা ভালো ইতিবাচক কর্মপ্রবাহ তৈরি করতে পারে। বেশ, তাহলে শুরু করা যাক এই বিশ্লেষণ। হ্যাল এলরডের গল্পটা সত্যি অসাধারণ। একটা প্রায় মৃত্যু অভিজ্ঞতা থেকে ফিরে এসে নতুন করে জীবনটাকে দেখা, এটাই তার সকালের এই বিশেষ নিয়মগুলো বা অভ্যাসের আসলে ভিত্তি। উৎসের মূল কথাটা কিন্তু খুব পরিষ্কার। দিনের শুরুটা আমরা যেভাবে করি সেটা আমাদের সারা দিনের মানসিক অবস্থা, এনার্জি লেভেল আর কাজকর্মের ওপর একটা বিরাট প্রভাব ফেলে। আমরা অনেকেই হয়তো সকালে উঠি অ্যালার্মের শব্দে চমকে, তারপর তাড়াহুড়ো করে তৈরি হয়েই দিনের দৌড়ে ঝাঁপিয়ে পড়ি, তাই না? ঠিক তাই, একদম দৌড়ের উপর দিন শুরু হয়। উৎস বলছে এই যে বিশৃঙ্খল শুরুটা, এটা আমাদের অজান্তেই সারা দিনের জন্য একটা অস্থিরতার সুর বেঁধে দেয়। এর বিপরীতে একটা শান্ত, পরিকল্পিত আর উদ্দেশ্যপূর্ণ সকাল, সেটা যে কতটা তফাৎ করতে পারে, সেটাই এলরডের ধারণার কেন্দ্রবিন্দু। ফোকাসটা এখানে। এই পার্থক্যটা, একটা বিশৃঙ্খল রিঅ্যাক্টিভ সকাল আর একটা উদ্দেশ্যপূর্ণ প্রোঅ্যাক্টিভ সকাল, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অনেকেই হয়তো রাতে ভাবি কাল সকালে উঠে এটা করব ওটা করব, কিন্তু সকালে ঘুম ভাঙলে ওই পরিকল্পনাগুলো কোথায় যেন হারিয়ে যায়। একদম। উৎস বলছে এই চক্রটা ভাঙা সম্ভব। কিভাবে? যদি সকালটাকে কিছু নির্দিষ্ট কাজে লাগানো যায়। আর এই কাজগুলোকে এলরড একটা খুব সহজবোধ্য কাঠামোয় সাজিয়েছেন। নাম দিয়েছেন SAVERS। হ্যাঁ, SAVERS। এটা আসলে একটা অ্যাক্রোনেম, প্রত্যেকটা অক্ষরের পেছনে আছে একটা নির্দিষ্ট কাজের ইঙ্গিত। শুনতে বেশ ইন্টারেস্টিং লাগছে। ঠিক তাই। SAVERS পদ্ধতিটা শুধু আকর্ষণীয় না, উৎস অনুসারে এটা বেশ কার্যকারীও। কারণ এটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটা দিকের যত্ন নেয় একসাথে। চলুন এর প্রতিটি অংশ একটু বিস্তারিতভাবে দেখি। উৎস এগুলোর কার্যকারিতা কিভাবে ব্যাখ্যা করেছে। প্রথম অক্ষর S হল সাইলেন্স বা নীরবতা। নীরবতা। এর মানে হলো দিনের শুরুতে যখন চারপাশটা একটু শান্ত থাকে, তখন কিছুক্ষণ সম্পূর্ণ নীরবতায় কাটানো। আচ্ছা। এটা হতে পারে ধ্যান, হতে পারে প্রার্থনা, বা ধরুন শুধু চুপচাপ বসে নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মন দেওয়া। কিন্তু নীরবতা কেন এত জরুরি? আজকালকার এই ব্যস্ত জীবনে তো এক মুহূর্ত চুপ করে বসার সময় পাওয়াই মুশকিল। উৎসে কি এর কোনো নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে? কেন এটা এত পাওয়ারফুল? অবশ্যই। উৎস বলছে দিনের শুরুতেই এই কয়েক মিনিটের নীরবতা, এটা আমাদের মনকে শান্ত করে। চিন্তার যে জটগুলো থাকে সেগুলো ছাড়াতে সাহায্য করে। সারাদিনের যে একটা মানসিক চাপ বা দৌড়ঝাঁপ আসছে, তার জন্য একটা স্থির মানসিক ভিত্তি তৈরি করে দেয়। আচ্ছা। এটাকে অনেকটা দিনের ঝড়ের আগে নোঙর ফেলার মতো বলা যেতে পারে, বুঝলেন তো? হ্যাল এলরডের ক্ষেত্রে যেমন দুর্ঘটনার পর যে মানসিক অস্থিরতার অনিশ্চয়তা ছিল, এই নীরবতার অভ্যাস তাকে সেই অবস্থাটা সামলাতে সাহায্য করেছিল। উৎসে এমনটাই বলা হয়েছে। এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার না, এটা আসলে মানসিক স্বচ্ছতা আনার একটা খুব শক্তিশালী উপায়। বোঝা গেল। বেশ গুরুত্বপূর্ণ। নীরবতার পর আসে এ, অর্থাৎ অ্যাফার্মেশন বা স্বপ্রতিজ্ঞা। এর মানে কি? নিজেকে ভালো ভালো কথা বলা। যেমন ধরুন, আমি পারব, আমি শক্তিশালী। এটা কি সত্যি কাজ করে? অনেকে তো ভাবে এটা শুধু মনকে সান্ত্বনা দেওয়া। উৎস এর কার্যকারিতা নিয়ে কি বলে? এটা একটা খুব ভালো প্রশ্ন। দেখুন,
উৎস অনুযায়ী অ্যাফার্মেশন শুধু কথার কথা নয়, এটা হলো নিজের সম্পর্কে সচেতনভাবে ইতিবাচক এবং শক্তিশালী বিশ্বাস তৈরি করার একটা প্রক্রিয়া। আমরা অবচেতন মনে সারাদিন নিজেদের কত নেতিবাচক কথা বলি, তাই না? এটা আমার দ্বারা হবে না, আমি যথেষ্ট ভালো নই, এইসব। হ্যাঁ, এটা ঠিক। নিজের অজান্তেই বলে ফেলি। অ্যাফার্মেশন ঠিক এই নেতিবাচক মানে নিজের সাথে নিজে যে কথা বলি সেটাকে পাল্টে দেয়। উৎস পরামর্শ দেয় নিজের লক্ষ্য আর কাঙ্ক্ষিত গুণাবলী অনুযায়ী একেবারে সুনির্দিষ্ট অ্যাফার্মেশন তৈরি করতে। যেমন যদি কারো আত্মবিশ্বাসের অভাব থাকে, তিনি বলতে পারেন, আমি আত্মবিশ্বাসী এবং আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সক্ষম। নিয়মিত এই অভ্যাস করলে তা আমাদের আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা বাড়াতে সরাসরি সাহায্য করে। এটা অনেকটা মনকে প্রোগ্রাম করার মতো, যাতে সে সম্ভাবনার দিকে বেশি মনোযোগ দেয়, সীমাবদ্ধতার দিকে নয়। বাহ, তার মানে এটা শুধু পজিটিভ থিঙ্কিং নয়, বরং নিজের মনের ওই প্রোগ্রামিং বদলানোর একটা সচেতন চেষ্টা। ইন্টারেস্টিং। এরপর ভিজুয়ালাইজেশন বা কল্পনা বা দৃশ্যায়ন, এটা তো আরও আকর্ষণীয় লাগছে। মানে কি চোখ বন্ধ করে স্বপ্ন দেখা নাকি অন্য কিছু? স্বপ্ন দেখা তো বটে, তবে তার চেয়ে একটু বেশি কিছু। ভিজুয়ালাইজেশন হল নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য বা ফলাফলকে মনে মনে একদম স্পষ্টভাবে দেখার অভ্যাস। উৎস বলছে এটা শুধু ছবি দেখা নয়, বরং সেই সাফল্যের অনুভূতিটাকে অনুভব করা। অনুভূতিটাকেও। আচ্ছা, হ্যাঁ। যেমন ধরুন, কেউ যদি ম্যারাথন দৌড়ানোর লক্ষ্য রাখে, সে শুধু ফিনিশিং লাইনে পৌঁছানোর ছবি দেখবে না, বরং সেই সময়কার ক্লান্তি, আনন্দ, দর্শকদের চিৎকার, এই সব কিছু মনে মনে অনুভব করার চেষ্টা করবে। উৎস অনুযায়ী এই পদ্ধতিটা আমাদের মস্তিষ্ককে লক্ষ্যের প্রতি আরও বেশি সংবেদনশীল করে তোলে। আমাদের অবচেতন মন তখন সেই লক্ষ্যটা অর্জনের জন্য পথ খুঁজতে শুরু করে। যেমন হাল এলরড তার শারীরিক পুনরুদ্ধারের সময়ে নিজেকে সুস্থভাবে হাঁটাচলা করতে দেখার ভিজুয়ালাইজেশন করতেন, আর মনে করা হয় এটাই তাকে অবিশ্বাস্য দ্রুততায় সেরে উঠতে সাহায্য করেছিল। এটা লক্ষ্যকে শুধু স্পষ্টই করে না, তা অর্জনের ওই প্রেরণা আর পথ দুটোই তৈরি করতে সাহায্য করে। এটা সত্যিই খুব শক্তিশালী একটা ধারণা। আচ্ছা, এরপর আসে এক্সারসাইজ বা শরীরচর্চা। এটা তো আমরা কমবেশি সবাই জানি যে শরীরচর্চা স্বাস্থ্যের জন্য ভালো, মানে এটা নতুন কিছু নয়। কিন্তু সকালের রুটিনে এর গুরুত্বটা ঠিক কি? খুব ভারী ব্যায়াম করতে হবে নাকি হালকা কিছু করলেই চলবে? উৎস কি বলছে? উৎসের বক্তব্য অনুযায়ী সকালের শরীরচর্চার মূল উদ্দেশ্য কিন্তু শুধু ক্যালোরি ঝরানো নয়, বরং শরীর আর মন দুটোকেই জাগিয়ে তোলা, সতেজ করা। খুব বেশি সময় বা খুব কঠিন ব্যায়ামের প্রয়োজন নেই। অল্প কিছু স্ট্রেচিংস, কয়েকটা যোগাসন বা ধরুন একটু দৌড়ানো বা জোরে হাঁটা, যে কোনো কিছুই হতে পারে। ও আচ্ছা, অল্প হলেও চলবে। হ্যাঁ, মাত্র 10-15 মিনিটের শরীরচর্চাও আমাদের রক্ত সঞ্চালন বাড়ায়, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায়, যা মানসিক সতর্কতা এবং এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে। দিনের শুরুতে এই শারীরিক সক্রিয়তা ওই জড়তা কাটিয়ে দেয় এবং সারাদিনের জন্য একটা চনমনে ভাব এনে দেয়। এটা অনেকটা গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার মতো, শরীর আর মন দুটোই চলতে শুরু করে। বাহ, দারুণ উতমা। তার মানে অল্প হলেও শরীরটাকে একটু নাড়া দেওয়াটা জরুরি। হ্যাঁ, এরপর রিডিং বা পড়া। সকালে পড়ার কথা বলা হচ্ছে, কিন্তু কি পড়া উচিত? খবরের কাগজ নাকি অন্য কিছু? কারণ সকালে তো অনেকেই খবরের কাগজ পড়েন। আচ্ছা, এখানে কিন্তু নির্দিষ্ট করে বলছে এমন কিছু পড়া উচিত যা আমাদের মনকে উন্নত করে, নতুন কিছু শেখায় বা অনুপ্রেরণা দেয়। খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়ার নিউজফিড নয়, ও কারণ সেগুলো প্রায়শই নেতিবাচক বা বিক্ষিপ্ত তথ্য দেয়, আমাদের মনকে বিক্ষিপ্ত করে তোলে। বরং আত্ম-উন্নয়নমূলক বই বা ধরুন জীবনী বা যে কোনো শিক্ষামূলক লেখাপড়ার কথা বলা হয়েছে। এমনকি দিনে মাত্র 5-10 পৃষ্ঠা পড়লেও তা আমাদের চিন্তাভাবনাকে প্রসারিত করে, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে আর নিজের সমস্যার সমাধানের নতুন উপায় খুঁজে পেতেও সাহায্য করতে পারে। এটা অনেকটা মনের জন্য পুষ্টিকর খাবার খাওয়ার মতো। ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। মনের জন্য পুষ্টিকর খাবার, বেশ। আর সবশেষে স্ক্রাইবিং বা লেখা, এর মানে কি ডায়েরি লেখা?
এটা কিভাবে সাহায্য করে? হ্যাঁ, অনেকটা তাই। স্ক্রাইবিং মানে হল নিজের চিন্তা, অনুভূতি, কৃতজ্ঞতা বা ধরুন আজকের দিনের পরিকল্পনা এগুলো লিখে ফেলা। উৎসা বলছে লেখার এই অভ্যাসটা আমাদের মনের ভেতরের জড় ছাড়াতে দারুণভাবে সাহায্য করে। যখন আমরা মাথায় ঘুরতে থাকা চিন্তাগুলোকে কাগজের উপর নামিয়ে আনি, তখন সেগুলোর একটা স্পষ্ট রূপ পায়। আমরা বুঝতে পারি আমরা আসলে কি ভাবছি, কি চাইছি বা কোন বিষয়গুলো আমাদের ভাবাচ্ছে। এটা আত্মসচেতনতা বাড়ায়, লক্ষ্য স্থির করতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতেও ভূমিকা রাখে। হাল এলরড যেমন তার জার্নালে নিয়মিত লিখতেন তার উপলব্ধি, অগ্রগতি, চ্যালেঞ্জগুলো এইসব, যা তাকে ফোকাস থাকতে সাহায্য করেছিল। তাহলে এই সেভার্স, নীরবতা, স্বপ্রতিজ্ঞা, দৃশ্যায়ন, শরীরচর্চা, পড়া এবং লেখা, এই 6টা অভ্যাস মিলে একটা বেশ সম্পূর্ণ প্যাকেজ তৈরি করছে। হ্যাঁ, উৎস বলছে যে এই সবগুলো একসাথে করলে প্রতিদিন সকালে নিজের ভেতরে একটা নতুন শক্তি বা উদ্দীপনা তৈরি হয়। ঠিক। এটা শুধু দিনের শুরুটাকে ভালো করে না, বরং সারাদিনের জন্য একটা পজিটিভ এবং কার্যকর মানসিকতা তৈরি করে দেয়। কিন্তু বাস্তব জীবনে এটা করা কতটা সম্ভব? আমরা অনেকেই তো সকালে উঠেই ওই মোবাইলটা হাতে নিই, তাই না? এটাই তো বাস্তবতা। একদম ঠিক। উৎস এই বাস্তবতার কথাটা স্বীকার করে, অস্বীকার করে না। আমাদের অনেকেরই সকাল শুরু হয় সোশ্যাল মিডিয়া স্ক্রল করে বা ইমেল চেক করে, যা আসলে আমাদের মনকে শুরুতেই অন্যের এজেন্ডা বা তথ্যের বন্যায় ভাসিয়ে দেয়, নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক। উৎস বলছে সাভার্স পদ্ধতি অনুসরণ করার জন্য কিন্তু খুব বেশি সময় প্রয়োজন নেই। এমনকি যদি প্রতিটি কাজের জন্য মাত্র ৫-১০ মিনিট করেও সময় দেওয়া যায়, তাহলেও ১ ঘন্টার মধ্যে এই পুরো রুটিনটা শেষ করা সম্ভব। মাত্র 1 ঘন্টা? হ্যাঁ, আর যদি ১ ঘন্টাও না থাকে, উৎস একটা মজার সমাধান দেয়। 6 মিনিট মিরাকল মর্নিং। 6 মিনিটে? কি করে? যেখানে প্রতিটি অভ্যাসের জন্য মাত্র ১ মিনিট করে সময় দেওয়া হয়। সাইলেন্স 1 মিনিট, অ্যাফার্মেশন 1 মিনিট, এভাবে। মূল বিষয় হল ইচ্ছাকৃতভাবে নিজের জন্য কিছুটা সময় বের করা, সেটা যত অল্পই হোক না কেন। শুরুটা হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু একবার অভ্যাসে পরিণত হলে এর সুফল নাকি নিজেই টের পাওয়া যায়। তার মানে সময়ের অভাব আসলে একটা অজুহাত হতে পারে, কিন্তু সমাধানও আছে। 6 মিনিটের সমাধান। আর এই পদ্ধতিটা কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য? যেমন ধরুন একজন ছাত্র, একজন চাকরিজীবী বা একজন ব্যবসায়ী, তাদের জীবনের এর প্রয়োগ কি আলাদা হতে পারে? উৎস কি এ বিষয়ে কিছু বলে? হ্যাঁ, উৎস এর প্রায়োগিক দিকটার উপর খুব জোর দিয়েছে আর দেখিয়েছে যে কিভাবে বিভিন্ন পেশা বা পরিস্থিতির মানুষ এর থেকে উপকার পেতে পারে। যেমন ধরা যাক ছাত্রদের ক্ষেত্রে রিডিং বা পড়ার অভ্যাস তাদের পাঠ্য বইয়ের প্রতি মনোযোগ বাড়াতে পারে, নতুন বিষয় শেখার আগ্রহ তৈরি করতে পারে। আবার স্ক্রাইবিং বা লেখার অভ্যাস তাদের পরীক্ষার প্রস্তুতি গুছিয়ে নিতে বা ধরুন নোট তৈরি করতে সাহায্য করতে পারে। অ্যাফার্মেশন তাদের পরীক্ষার ভীতি বা আত্মবিশ্বাসের অভাব কাটাতে বেশ কাজে আসতে পারে। আচ্ছা, আর চাকরিজীবীদের জন্য? তাদের তো দিন কাটে ব্যস্ততার মধ্যে, এটা কিভাবে ফিট হতে পারে? চাকরিজীবীদের জন্য ভিজুয়ালাইজেশন বা দৃশ্যায়ন খুব শক্তিশালী হতে পারে। দিনের গুরুত্বপূর্ণ মিটিং বা প্রেজেন্টেশনের আগে মনে মনে সেটার সফল মহড়া দেওয়া, এটা আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রস্তুতিটাও নিখুঁত করে তোলে। হ্যাঁ, এটা কাজের। এক্সারসাইজ বা শরীরচর্চা তাদের সারাদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগাতে পারে, যা হয়তো একটানা বসে কাজ করার ফলে কমে যায়। আর সাইলেন্স বা নীরবতা অফিসের চাপ শুরু হওয়ার আগে মনকে শান্ত রাখার একটা দারুণ সুযোগ দেয়। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের তো দিন শুরু হয় অনেক অনিশ্চয়তার চ্যালেঞ্জ নিয়ে। ঠিক এখানেই অ্যাফার্মেশন বা স্বপ্রতিজ্ঞা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ব্যবসার জগতে ঝুঁকি এবং ব্যর্থতার সম্ভাবনা তো থাকেই, তাই না? অবশ্যই। নিয়মিত নিজের ক্ষমতা এবং লক্ষ্যের প্রতি ইতিবাচক কথা বলা এটা মানসিক দৃঢ়তা বাড়ায়। ভিজুয়ালাইজেশন তাদের ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও স্পষ্ট করতে সাহায্য করতে পারে। আর স্ক্রাইবিং বা লেখা তাদের কৌশলগত চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে সহায়তা করতে পারে। সুতরাং উৎস অনুযায়ী SAVERS পদ্ধতিটা বেশ নমনীয়, ফ্লেক্সিবল। ব্যক্তি তার নিজের প্রয়োজন অনুযায়ী এর প্রতিটি অংশকে কাজে লাগাতে পারে। এটা শুনে বেশ আশ্বস্ত লাগছে যে পদ্ধতিটা শুধু থিওরি নয়, বরং বেশ বাস্তবসম্মত আর বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করা যায়।
উৎস নাকি কিছু প্রশ্নও রেখেছে আমাদের ভাবনার জন্য, সরাসরি প্রশ্ন না করলেও মানে আত্মজিজ্ঞাসার মতো। হ্যাঁ, উৎস কিছু প্রশ্ন তুলে ধরেছে যা আমাদের নিজেদের সকালের অভ্যাস এবং মানসিকতা নিয়ে ভাবতে উৎসাহিত করে, মানে একটু থমকে দাঁড়াতে বলে। যেমন, আমাদের মধ্যে কতজন সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটি করেন তা হলো মোবাইল চেক করা, সোশ্যাল মিডিয়া বা খবরের স্রোতে ভেসে যাওয়া। অনেকেই। বা ধরুন, কতজন আছেন যারা হয়তো ভোরে ওঠেন ঠিকই, কিন্তু তারপর বিশেষ কিছু না করে হয়তো আবার একটু ঘুমিয়ে পড়েন বা উদ্দেশ্যহীনভাবে সময় নষ্ট করেন, যার ফলে দিনের শুরুতেই একটা আলসেমি ভাব চলে আসে। এটাও খুব সত্যি কথা। আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, কতজন সত্যিই মনে করেন যে তাদের জীবনে পরিবর্তন দরকার এবং সে পরিবর্তন আনার জন্য তারা সকালের এই মূল্যবান সময়টাকে কাজে লাগাতে প্রস্তুত। এই প্রশ্নগুলো আসলে আয়নার মতো, আমাদের নিজেদের বর্তমান অবস্থাটা বুঝতে সাহায্য করে এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করায়। এই প্রশ্নগুলো সত্যিই ভাবায়। মনে হচ্ছে নিজেকেই প্রশ্নগুলো করছি, এবং শুধু ভাবনায় সীমাবদ্ধ না থেকে উৎস তো একটা চ্যালেঞ্জও দিচ্ছে, তাই না? চেষ্টা করে দেখার জন্য। একদম, উৎসের বার্তাটা খুব স্পষ্ট। শুধু শুনে বা পড়ে তো লাভ নেই যদি না এটাকে কাজে লাগানো হয়। তাই সেখানে একটা সাদাসিধে কিন্তু শক্তিশালী চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। কাল সকালে বা যখনই সম্ভব নিজের জন্য মাত্র 1 ঘন্টা বা এমনকি ওই 6 মিনিট সময় বের করে সেভার্স পদ্ধতিটা একবার চেষ্টা করে দেখুন। জাস্ট একবার চেষ্টা করা। হ্যাঁ, হয়তো প্রথম দিনেই জীবনের বিশাল কোনো পরিবর্তন ঘটে যাবে না, কিন্তু উৎস বলছে এই ছোট পদক্ষেপটাই একটা বড় যাত্রা শুরু হতে পারে। হাল এলরডের নিজের গল্পটাই তো এর সবচেয়ে বড় প্রমাণ, তাই না? ঠিক। বড় পরিবর্তন আনা নিশ্চয়ই অসম্ভব নয়। ঠিক তাই। হাল এলরডের গল্পটা বারবার মনে করিয়ে দেয় যে জীবন মানে শুধু পরিস্থিতির শিকার হয়ে থাকা নয়, বরং নিজের হাতে জীবনের হাল ধরা। আর সেই হাল ধরার অন্যতম সেরা সময় হল দিনের শুরুটা। উৎসের শেষ কথাগুলো আমার খুব মনে ধরেছে, যা অনেকটা এরকম: আমি আর আগামীকালের জন্য অপেক্ষা করব না, আমি আমার আজকে বদলাবো, আমি আমার সকালকে বদলাবো। বাহ! আর সকাল বদলালে আমার জীবনও বদলাবে। এটাই যেন মিরাকল মর্নিংয়ের আসল শক্তি, আজকের সকালটাকে বদলে ফেলার ক্ষমতা। সুতরাং এই পুরো আলোচনার একেবারে নির্যাস যদি বলতে হয়, তাহলে সেটা হলো সকালের প্রথম প্রহর, যা আমরা প্রায়শই অবহেলা করি বা তাড়াহুড়োয় কাটিয়ে দিই। সেটাই হতে পারে আমাদের ব্যক্তিগত বিকাশ এবং জীবনের মান উন্নয়নের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সচেতনভাবে এই সময়টাকে ব্যবহার করার মাধ্যমে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। অন্তত উৎস তাই দাবি করে। আজকের এই আলোচনা থেকে আমরা হয়তো একটা ভাবনা সঙ্গে নিয়ে যেতে পারি। এই যে ধারণাগুলো শুনলাম, এগুলো থেকে অনুপ্রাণিত হয়ে এই মুহূর্ত থেকেই নিজের দিনের গতিপথ সামান্য হলেও বদলানোর জন্য কোনো একটি ছোট ইচ্ছাকৃত পদক্ষেপ নেওয়া যায় কি? একটা ছোট পদক্ষেপ। হ্যাঁ, হয়তো শুধু সকালে উঠে 1 গ্লাস জল খাওয়া, বা 5 মিনিট চুপ করে বসা, বা নিজের একটি লক্ষ্য নিয়ে শুধু একটু ভাবা। কে জানে, এই একটি ছোট পদক্ষেপই হয়তো একটা নতুন, আরও অর্থপূর্ণ যাত্রার সূচনা করে দেবে। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।